প্রিয় ফেসবুক এবং ইউটিউবের ভাই বোন ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি ইতিপূর্বে একটি ভিডিও প্রকাশ করেছি। ভিডিওটির শিরোনাম ছিল সফল কেরিয়ার, কর্মসংস্থান সৃষ্টি এবং বেকারত্ব দূর। সফল কেরিয়ার, কর্মসংস্থান সৃষ্টি এবং বেকারত্ব দূর। সেখানে আমি সফল কেরিয়ার হিসাবে যারা সরকারি চাকরির মাধ্যমে সফল কেরিয়ার গড়তে চান তাদের সম্পর্কে আলোচনা করেছি। যে সফল কেরিয়ার সরকারি চাকরির ক্ষেত্রে গড়তে গেলে বিসিএস পরীক্ষা নামক এক কঠিন দেয়াল আপনাকে টপকাতে হবে, তার কোনো বিকল্প নাই। সরকারি প্রথম শ্রেণীর কোনো গেজেটেড অফিসার, যেমন সহকারী কমিশনার বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, কোনো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, পুলিশের এএসপি, সরকারি কলেজের কোনো লেকচারার বা প্রভাষক, এইরকম অসংখ্য যেগুলি ভালো চাকরি এবং প্রথমেই আপনি প্রথম শ্রেণীর চাকরি হিসেবে যোগদান করতে পারবেন। সেগুলি পেতে হলে, সরকারি চাকরি পেতে হলে আপনাকে অবশ্যই বিসিএস পরীক্ষা দিতে হবে এবং এই কঠিন লৌহ দেয়াল টপকাতে হবে। এই জন্য অনার্স মাস্টার্স পাস করে তারপর বিসিএস এর জন্য প্রস্তুতি গ্রহণ করে যদি বিসিএস না পাস করতে পারেন তাহলে অবস্থাটা কি দাঁড়াবে একটু ভাবুন তো। তখন একটা ছোটখাটো চাকরি, পিয়ন, কেরানি বা এই লেভেলের যে সমস্ত চাকরি আছে এগুলি আপনার ভাগ্যে জুটবে, তার উপরে কিছু যাওয়ার সম্ভাবনা নাই। কিন্তু মেধা, মানুষের মেধা, এইটা শুধু সরকারি চাকরির জন্য না। একটু আগে এক ভিডিওর মাধ্যমে দেখেছি যে একজন লোক ৩ লক্ষ টাকা বিনিয়োগ করে একটা জায়গা কিনে ৫ লক্ষ টাকা আর ২ লক্ষ টাকা সেখানে ওই জায়গাটা মেরামত করার জন্য, ওই জায়গাটা সৌন্দর্য বর্ধিত করার জন্য ২ লাখ টাকা আর বিনিয়োগ করতে হয়। ৩ লাখ টাকার জায়গা কিনে একটা নিচু ডোবা জায়গা, আর ২ লাখ টাকা সেই জায়গাটা মেরামত করার জন্য। তাহলে কত হইল? ৫ লাখ টাকা। এই ৫ লাখ টাকা বিনিয়োগ করে মাত্র ৩ মাসের মধ্যে সে ৫০ লক্ষ টাকায় ওই জায়গাটা বিক্রি করে। ৩ মাসের মধ্যে ৪৫ লক্ষ টাকা লাভ করা, সারা জীবনে চাকরি করে পারবে? সারা জীবনে চাকরি করে ৪৫ লাখ টাকা সে সঞ্চয় করতে পারবে? সেই নরাধম ব্যক্তির মধ্যে যে ব্যক্তি কথা বলছে সেও একজন। প্রিয় ফেসবুক ভাই বোন ও বন্ধুরা, ইউটিউবের ভাই বোন ও বন্ধুরা, সরকারি চাকরির পিছনে না ঘুরে যার যতটুকু মূলধন আছে সেই মূলধন দিয়ে যে যেটা বুঝেন উদ্ভাবনী কাজে ওই টাকাটা বিনিয়োগ করুন। যিনি শিক্ষা লাভের মাধ্যমে সফলতা লাভ করতে চান, মানে উচ্চ শিক্ষা লাভ করে তারপর সফলতা লাভ করতে চান, তিনি লেখাপড়ার খাতে অর্থ বিনিয়োগ করবেন। যিনি ব্যবসায়ী হতে চান, ব্যবসা বিষয়ে লেখাপড়া করে ছোটবেলা থেকেই উদ্যোক্তা হবেন। মানে ওই যে আমি যা বললাম, যার ৫,০০০ টাকা আছে তিনি ৫,০০০ টাকা মূল্যমানের যে বিনিয়োগ সেগুলি করবেন। যেমন গাছ লাগাবেন, গরু ছাগল
হাঁস, মুরগি, মৎস্য এগুলির কাজে বিনিয়োগ করবেন। যার ১ লক্ষ, ২ লক্ষ বা আরও অধিক টাকা আছে, ওই যে যেটা বললাম যে ১-২% জায়গা কিনে ভালো লোকের দ্বারা পরামর্শ করে কিনবেন, যে যিনি জায়গা জমি সম্পর্কে ভালো বোঝেন। ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে তথ্য আগে জানবেন যে তার জায়গাটা হোল্ডিংয়ে আছে কিনা, তার নামে একটা হিসাব নম্বর আছে কিনা, অন্য কেউ খারিজ করে সেটা পূর্বে নিয়েছে কিনা। আর সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে তথ্য জানবেন যে ওই জমি অন্য কারো কাছে বিক্রি করছে কিনা। আর জমির যে ব্যক্তি বিক্রি করতেছে তার দখল আছে কিনা, কোনো মামলা মোকদ্দমা আছে কিনা, কোনো ব্যাংকে ওইটা বন্ধক দেওয়া আছে কিনা। আর ওই জমির বিরুদ্ধে সরকারি কোনো হাট বাজার, খাল বিল, নদী নালা এই সব আছে কিনা, মানে জমিটা সরকারি স্বার্থ সংশ্লিষ্ট কিনা। এটা নায়েব সাহেবের কাছে গেলে তিনি তার পিয়ন দিয়ে বা নিজে ভালো করে ওই ইউনিয়ন ভূমি অফিসে রক্ষিত বালাম বই, এটাকে বলে রেজিস্টার 2, দেখে বলে দিবেন এবং রেকর্ডের মধ্যে কোনো সংশোধনী, কারেকশন কোনো কিছু হয়েছে কিনা তিনি বলে দিতে পারবেন। আর জমি সম্পর্কে কোনো মামলা মোকদ্দমা আছে কিনা এটাও তিনি বলে দিতে পারবেন। কারণ ওই ইউনিয়নে যতগুলা জমিনে মামলা থাকে, মোকদ্দমা থাকে, প্রত্যেকটা মামলায় জেলা প্রশাসককে বিবাদী করা হয়। আর জেলা প্রশাসকের মূল এজেন্ট হলো নায়েব সাহেব। জেলা প্রশাসকের কাছে যত নোটিশ যাবে সব সেটা এসএফ লেখার জন্য, মানে ঘটনা বিবরণী দেওয়ার জন্য নায়েব সাহেবের কাছে সেটা অবশ্যই আসবে। এই জন্য জমি কেনার আগে ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে খোঁজ নিতে হবে যে সেটা সম্পর্কে কোনো সরকারি স্বার্থ আছে কিনা, কোনো মামলা মোকদ্দমা আছে কিনা, কোনো সার্টিফিকেট কেস আছে কিনা, তার জমি কেউ খারিজ করে নিয়েছে কিনা, তার জমির মধ্যে কোনো ঝামেলা আছে কিনা, সেটা সরকারি কোনো জমি কিনা, সেটার ভূমি উন্নয়ন পরিষদ আছে কিনা, কোনো সার্টিফিকেট কেস আছে কিনা, এগুলা জানার জন্য ইউনিয়ন ভূমি অফিসে অবশ্যই যেতে হবে। আর ফিজিক্যালি দেখতে হবে যে নকশার সাথে জমির মিল আছে কিনা, নকশার সাথে জমির পরিমাণে মিল আছে কিনা, যে জমিটা কিনছেন সেটার তফসিল মানে দাগ খতিয়ান ঠিক আছে কিনা, এবং চতুর্সীমা মানে চৌহদ্দি, ডানেকে বামেকে পূর্বেকে পশ্চিমেকে এই লোকেশন ঠিক আছে কিনা, আপনার জমির অবস্থান ঠিক আছে কিনা। যদি অবস্থান ঠিক থাকে, যদি নকশার সাথে দাগের পরিমাণের সঠিকতা অনুমিত হয়, ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে যদি দেখেন যে জমির চেন মানে সিএস, এসএ, তারপর হাল রেকর্ড মানে বিএস বা বিআরএস রেকর্ড ঠিক আছে কিনা, যিনি বিক্রি করছেন তার নামে নামজারি আছে কিনা, নামজারি না থাকলে তার নামে রেকর্ড আছে কিনা, সর্বশেষ রেকর্ড যেটাকে বলে বিএস রেকর্ড আছে কিনা দেখে নেবেন। জমি সম্পর্কে ভালো জ্ঞান থাকলে, জমি সম্পর্কে ভালো জ্ঞান থাকলে ২-৫ হাজার টাকা, ৫ লাখ টাকা চালান নিয়ে আপনি ২-১ বছরের মধ্যে কোটিপতি হওয়া আপনার কাছে কোনো ব্যাপারই না। জমি জমা সম্পর্কে এই যে আমি যে তথ্যগুলো বললাম, জ্ঞান থাকলে ২-৪-৫ বছরের মধ্যে আপনার একজন বিলিয়নার হওয়া কোনো ব্যাপারই না। কিন্তু জমি কিনতে সতর্কতা অবলম্বন করতে হবে। যে ব্যক্তি জমি বিক্রি করছেন জমিতে তার দখল আছে কিনা, দখল নিয়ে যেন কোনো কুটতর্ক না থাকে। এবং জমিটা কেনার পর সাথে সাথে নিজের নামে নামজারি করে নেবেন। নামজারি করা যাবে না এমন জমি কিনা যাবে না। যে জমি নামজারি করা যাবে না সে জমি কিনা যাবে না, মানে ওই জমিতে ডিস্টার্ব আছে। এই জন্য নায়েব সাহেবের কাছে আগেই ওইটা দেখতে হবে যে এই জমি নামজারি কিনলে পরে আমার নিজের নামে নামজারি করা যাবে কিনা। আর যার নামে নামজারি নাই, নতুন রেকর্ড নাই, তার জমি কিনা যাবে না। মানে ও জমি কিনলে জীবন ভরা আপনার মামলা মোকদ্দমা করতে করতে জীবন যাব। ওই জমি জীবনেও আপনি কোনোদিন ঠিক করতে পারবেন না। এক মামলা করবেন তার এক মামলা সৃষ্টি হবে, আরেক মামলা করবেন তার এক মামলা সৃষ্টি হবে,
মূল মামলা শেষ হবে, আপিল হবে, শেষ হবে, রিভিশন হবে, রিভিউ শেষ হবে, আবার রিভিউ হবে। এইরকম জমি জমা সম্পর্কে মামলা যুগান্তর ধরে প্রজন্ম থেকে চলতেই থাকবে। জীবনে কোনোদিন ওই মামলা শেষ করতে পারবে না। এই জন্য নিষ্কণ্টক জমি কিনতে হবে। জমির বিষয়ে কোনো ওয়ারিশান ঘাবলা, কোনো ছলচাতুরি, কোনো প্রতারণামূলক আর অর্পিত সম্পত্তি সরকার ছেড়ে দিলেও কখনো কিনতে যাবেন না। কারণ এই আইন জীবনেও কোনোদিন অর্পিত সম্পত্তি ছিল না বলে গণ্য হবে। এই প্রতারণামূলক বক্তব্য জীবনেও কোনোদিন অর্পিত সম্পত্তি, এই জমি জীবনেও কোনোদিন অর্পিত সম্পত্তি হিসাবে গণ্য ছিল না। গেজেটের মধ্যে এই কথাটাই লেখা আছে। এই আইন যে কোনো মুহূর্তে বাতিল হয়ে যেতে পারে। কারণ অনেক সরকারি গুরুত্বপূর্ণ অফিস, আদালত এই অর্পিত সম্পত্তির উপর প্রতিষ্ঠিত। অনেক সরকারি স্বার্থ সংশ্লিষ্ট জমি, কোটি কোটি টাকা দামের জমি, এই বিভিন্ন ভূমিদস্যু প্রতারণার মাধ্যমে, জালিয়াতির মাধ্যমে তাদের নিজেদের নামে ভুয়া দলিল, ভুয়া খতিয়ান, ভুয়া ডকুমেন্ট সৃষ্টি করে আত্মসাৎ করেছেন। কাজেই ভুলেও কখনো অর্পিত সম্পত্তি খারিজ থাকলেও কিনতে যাবেন না। আমার বেশি বললে পোস্টিং দেওয়ার সমস্যা। আজকের মতো এইটুকু বললাম। ধাপে ধাপে সফল কেরিয়ার, কর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ব দূর, এটা আমার মূল মন্ত্র। এই বিষয়ের উপর লক্ষ লক্ষ ভিডিও প্রকাশ করব যদি আল্লাহ আয়ু দান করেন। ততক্ষণ আমার সাথে থাকুন, আমার পাশেই থাকুন। সবাইকে ধন্যবাদ ও অভিনন্দন ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।